এই ছেলেমেয়েগুলো মজা করার জন্য একটা লেকে ঘুরতে এসে খুব বাজেভাবে ফেঁসে যায়। জানা যায় লেকের ভেতরে থাকা মৃত মানুষেরা আবারও ফিরে আসতে চাইছে, কিন্তু কি এমন রহস্য লুকিয়ে আছে এই লেকের মাঝে? গল্পের শুরুতেই আমরা মাঝবয়সী কয়েকটা ছেলে মেয়েকে দেখতে পাই, যারা বোটে করে একটা লেকে ঘুরতে এসেছে। তো তাদের মধ্যে জ্যাক নামের ছেলেটা সবাইকে বলে এই লেকের নিচে একসময় রেডস ভ্যালি নামের একটা শহর ছিল, কিন্তু সময়ের সাথে সাথেই সেই শহরটা পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। তবে লেকের পানি অনেকটা কমে যাওয়ায় এখন এখানকার গভীরতা অনেক কম, তাই খুব সহজেই ডুব দিয়ে নিচের সেই ধ্বংস হয়ে যাওয়া শহরটা দেখা যায়। জ্যাক এটা বলে যে তোমাদের মধ্যে কে কে আমার সাথে পানির নিচের সেই শহরটা দেখতে চাও। প্রথম কেউ রাজি না হলেও খানিক বাদেই জ্যাকের বোন ফিন তার ডাকে সাড়া দেয়। সে বলে আমি যাব তোমার সাথে। এরপর দুই ভাই বোন লেকের পানিতে ডুব দেয়। তারা দুজনেই ছিল অনেক ভালো সাঁতারু। তো পানির নিচে বেশ কিছু দূর সাঁতরে আসার পর তারা দুজনেই পরিত্যক্ত শহরটা খুঁজে পায়। তারা দুজন যখন ঘুরে ঘুরে চারপাশটা দেখছিল, ঠিক তখনই মাটির নিচ থেকে কিছু একটা জ্যাকের পা টেনে ধরে। জ্যাক নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে তার দম ফুরিয়ে আসছিল। এটা দেখে ফিন ভয়ে চিৎকার করে ওঠে। সে দ্রুত সাঁতরে পানির উপরে চলে আসে আর সবার সাহায্য চায়, কিন্তু সে আবার যখন ডুব দিয়ে তার ভাইকে খুঁজতে যায়, সেখানে কাউকেই খুঁজে পায় না। দেখে মনে হচ্ছিল যেন এখানে কিছুই হয়নি। তো এখন ওই ঘটনার পর 4 মাস কেটে গেছে। ফিনকে একটা মানসিক হাসপাতাল থেকে তার বাবা মা বাড়িতে নিয়ে আসছে। আসলে নিজের চোখের সামনে ভাইকে এভাবে মারা যেতে দেখে ফিন মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে। তো বাড়ি ফিরেই ফিন সবার আগে তার ভাইয়ের রুমে আসে। তার ভাইয়ের ছবিগুলো দেখতে থাকে। আসলে সে এখনো মেনে নিতে পারছে না যে তার ভাই বেঁচে নেই। এদিকে দেখা যায় ফিনের মা অ্যারন আর তার হাজবেন্ডের সাথে কথা কাটাকাটি হচ্ছে। আসলে তাদের ছেলে মারা যাওয়ার পর থেকেই তাদের দুজনের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। খুব অল্পতেই তাদের মধ্যে এখন কথা কাটাকাটি হয়। ওই দিন সন্ধ্যায় ফিন তার মাকে জিজ্ঞেস করে, তোমরা তো জ্যাকের বডি খুঁজে পাওনি, তাহলে কবর দেওয়ার সময় কফিনের মধ্যে কি রেখেছিলে? তখন অ্যারন বলে, আমি কফিনে তোমার ভাইয়ের জীবনের বিভিন্ন বয়সের প্রিয় জিনিসগুলোকে একসাথে করে একটা স্মৃতি হিসেবে তাকে দাফন করেছি। এটা শুনে ফিন মন খারাপ করে, কারণ সে মানসিকভাবে সুস্থ না থাকায় তার ভাইয়ের শেষ বিদায়ের সময় পরিবারের সাথে থাকতে পারেনি। আর সে এটাও বুঝতে পারছে মানসিক হাসপাতালে আসলে তার তেমন কোনো উপকার হয়নি, কারণ সে এখনো মনে করে ওই দিন সে পানির নিচে কোনো একটা মানুষের হাত দেখেছিল, যা মাটির ভেতর থেকে বের হয়ে জ্যাককে টেনে নিয়ে গেছে। তো যাই হোক, মেয়ের সাথে কথা শেষ করে অ্যারন নিচে তার রুমে চলে আসে, আর সেখানে এসে দেখে তার হাজবেন্ড অফিসের কাজ নিয়ে ব্যস্ত আছে। তাই অ্যারন গোসল করার জন্য বাথরুমে যায়, কিন্তু যখন সে বাথটাবে পানি ভরতে যাবে, হঠাৎ তখন পানির মধ্য থেকে একটা কালো হাত এসে অ্যারনের হাত চেপে ধরে। ঘটনাটা এত দ্রুত ঘটে যে অ্যারন ভয় পেয়ে মাটিতে বসে পড়ে, কিন্তু পরের মুহূর্তে দেখা যায় আসলে সেখানে কিছুই নেই। পরদিন সকালে অ্যারন অনলাইনে একটা আর্টিকেল পড়ে, যেখানে ওই লেকটাকে নিয়ে একজন লিখেছে লেকটা নাকি আসলে ভুতুড়ে। এ পর্যন্ত অনেক মানুষই সেখানে মারা গেছে, কিন্তু তাদের কারো লাশ খুঁজে পাওয়া যায় না। অ্যারন যখন আর্টিকেলটা পড়ছিল, তখন তার হাজবেন্ড জেফ্রি সেখানে আসে আর অ্যারনের কাছে ক্ষমা চায়। সে বলে, আমি বুঝতে পারছি জ্যাককে হারানোর পর থেকে আমি নিজেকে কাজের ভেতরে এতটা ঢুকিয়ে রেখেছি যে আমার পরিবারের যারা আছে তাদের দিকে আমি মনোযোগী দিচ্ছি না। আমি এখন থেকে চেষ্টা করব নিজের কাজের পাশাপাশি পরিবারের প্রতি সময় দেওয়ার। জেফ্রির কথা শুনে অ্যারন অনেক খুশি হয়। ওই দিন রাতে যখন অ্যারন ঘুমাচ্ছিল, হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায় আর নিচে থেকে সে পানি পড়ার শব্দ শুনতে পায়। বিছানা থেকে উঠে অ্যারন যখন নিচে আসে, তখন দেখতে পায় রান্নাঘরে একটা ট্যাপ ছাড়া আর সেখান থেকে পানি পড়ছে। কিন্তু অ্যারন বেশ অবাক হয়, কারণ এত রাতে ট্যাপটা কে খুলে রাখবে। ট্যাপের কাছে এসে সে যখন ট্যাপ বন্ধ করে, তখন হঠাৎ করে বাইরে থেকে জ্যাকের গলার আওয়াজ শোনা যায়। মনে হচ্ছিল সে যেন বাইরেই দাঁড়িয়ে আছে। অ্যারন কিছুই বুঝতে পারছিল না এসব কি হচ্ছে, কিন্তু ছেলের ডাক কি আর মা না শুনে থাকতে পারে? তাই সে বাইরে আসে, আর বাইরে এসে দেখে সুইমিং পুলের এক পাশ দিয়ে পানি লিক হচ্ছে। আর তখনই হঠাৎ জ্যাক তার সামনে চলে আসে। পানির নিচে অনেকদিন থাকার পরে মানুষের লাশ পৌঁছে গেলে যেমন দেখা যায়, জ্যাককে ঠিক তেমনই দেখাচ্ছিল। জ্যাক তার মাকে বলে,
প্লিজ আমাকে খুঁজে বের করো। আর এরপরেই আলোর ঝলকানির সাথে জ্যাক হাওয়ায় মিশে যায়। পরের দিন অ্যারন জেফ্রিকে সবকিছু খুলে বলে গত রাতে সে যা যা দেখেছে, আর সেই সাথে এটাও বলে যে এগুলো কোনো দুঃস্বপ্ন না, কারণ যখন এগুলো ঘটেছে দুই সময়ই সে জেগেছিল। তাই তার মনে হচ্ছে তাদের ছেলে জ্যাক চাই যেন তারা জ্যাকের লাশটা খুঁজে বের করে। কিন্তু সব কথা শুনে জেফ্রি অ্যারনকে বলে এর আগেও ডুবুরিরা জ্যাকের লাশ অনেকবার খুঁজেছে কিন্তু পাওয়া যায়নি। তাই যদি অ্যারন আবারও আগের কথা মনে করতে চায় তাহলে সে যেন একাই করে। জেফ্রিকে এসবের ভেতরে ইনভলভ না করলেই সে খুশি হবে। এটা বলে জেফ্রি সেখান থেকে চলে যায়। জেফ্রি চলে যাওয়ার পর ফিন তার মায়ের কাছে আসে আর বলে আমি তোমার সাথে যেতে চাই জ্যাকের লাশ খোঁজার জন্য। আসলে ফিন আড়াল থেকে তার বাবা মায়ের কথা শুনেছিল, তাই সে তার মাকে বলে ওই দিনের ঘটনা আমি এখনো প্রতি রাতে দুঃস্বপ্নের মতো দেখি। আমার ভাই আমার সামনেই মারা গেছিল আর আমি কিছুই করতে পারিনি, আর আমি অনেক দ্রুত তোমাকে ওই এক্সাক্ট লোকেশনে নিয়ে যেতে পারবো। পরের দৃশ্যে দেখা যায় অ্যারন আর তার মেয়ে দুজনে লেকের পাশে ছুটি কাটানোর জন্য যাচ্ছে। এখানে তাদের একটা গেস্ট হাউস ছিল। প্রতি গরমের ছুটিতেই তারা পুরো পরিবার সহ সবাই এখানে আসতো। তাই এখানে আসার পর অ্যারন বারবার মনে করতে থাকে সে জ্যাকের সাথে তাদের কাটানো শেষ মুহূর্তগুলো। জ্যাক মারা যাওয়ার পর তারা এই প্রথম এখানে এসেছে। কিছুক্ষণ রেস্ট করেই অ্যারন আর ফিন নৌকা নিয়ে বের হয়ে যায় যেখানে জ্যাক ডুবে গিয়েছিল সেই জায়গাটা খুঁজতে। আর এবার তারা সাথে করে একটা দড়ি নিয়ে এসেছে। অ্যারন নিজের শরীরে দড়িটা বেঁধে অন্য অংশ ফিনের হাতে দেয় আর এরপর সে পানিতে লাফ দেয়। পানির নিচে এসে অ্যারন সেই পুরাতন শহরের ধ্বংসাবশেষ দেখতে পায়। সেখানে তখনও প্রাচীন শহরের মানুষদের ব্যবহার করা অনেক জিনিসই পানির নিচে ডুবেছিল। এভাবে বেশ কিছু দূর যেতে যেতে হঠাৎ করে অ্যারন দেখে লেকের তলদেশে একটা বিশাল পাথরের সাথে 3টা মানুষের লাশ বেঁধে রাখা আছে। লাশের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে এগুলো অনেক বছর আগের। অ্যারন লাশগুলোর কাছে গিয়ে ভালো করে দেখার সময় খেয়াল করে তাদের প্রত্যেকের গলায় লকেট দেখতে পায় আর তাদের লকেটগুলো ছিঁড়ে নিজের কাছে রেখে দেয়। এরপর অ্যারন যখন সাঁতরে উপরে উঠতে যাবে তখনই হঠাৎ করে তার মনে হয় নিচ থেকে কেউ যেন তাকে টেনে ধরছে। সে ভয় পেয়ে ছটফট করতে শুরু করে। এদিকে পানির উপরে দড়িতে নাড়া দেখে ফিন বুঝতে পারে তার মা হয়তো কোনো বিপদে পড়েছে। তাই সে সর্বশক্তি দিয়ে তাকে টেনে উপরে তোলার চেষ্টা করে। কিন্তু তখনই দেখা যায় অ্যারনের সামনে জ্যাকের লাশ ভেসে এসেছে। অ্যারন জ্যাকের লাশ নিয়ে উপরে উঠে আসে আর তারা সাথে সাথেই পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে আসলে তারা এটা শুনে অবাক হয়ে যায় যে এতদিন পর যেখানে ডুবুরিরা লাশ খুঁজে পেল না, অ্যারন একাই তার ছেলের লাশ খুঁজে পেয়েছে। অ্যারন পুলিশদেরকে পানির নিচে আরো 3টি লাশ আছে বলে জানায়, কিন্তু ডুবুরিরা এবারও কোনো লাশ খুঁজে পায় না। তখন সে ওই লকেটগুলো পুলিশ অফিসারকে দেখায় যেটা সেগুলো ওই লাশগুলোর থেকে নিয়েছিল। লকেটে একটা নাম লেখা ছিল বুন। এটা দেখে পুলিশ অফিসার জানায় বুন নামের একটা ফ্যামিলি অনেক আগে এখানে থাকতো যখন এই লেকটা বানানো হয়নি। আর তাদের পরিবারের একজন বংশধর যার নাম মিলিবুন সে এখনো বেঁচে আছে। সে কাছেই থাকে। যদি অ্যারন কিছু জানতে চাই তাহলে তার সাথে কথা বললে ভালো হবে। কিন্তু অ্যারন জানায় আমি আর কিছুই জানতে চাই না, আমি শুধুমাত্র আমার ছেলের লাশ চেয়েছিলাম যেটা আমি খুঁজে পেয়েছি। আর তখনই জেফ্রি কল দেয়। জেফ্রি বাড়ি ফিরে মা আর মেয়েকে না দেখে উত্তেজিত হয়ে তাদেরকে ফোন দিয়েছে। কিন্তু যখন সে শোনে অ্যারন জ্যাকের লাশ খুঁজে পেয়েছে তখন জেফ্রি আবারও তার কাছে ক্ষমা চায় তাদেরকে সাপোর্ট না করার জন্য আর সাবধানে বাড়ি ফিরে আসতে বলে। ফিন তখন তার মায়ের কাছে এসে বলে পানির নিচে তুমি নিশ্চয়ই সেই হাতটা দেখেছো যেটা তোমাকে টেনে ধরেছিল। অ্যারন তখন একটু চিন্তায় পড়ে যায় কারণ সেও তো এই বিষয়টা ফেস করেছে। তাই ফিন তখন আবারও বলে আমার ভাই কিভাবে মারা গেছে আর কেন মারা গেল এই রহস্য অবশ্যই আমাদের জানতে হবে। তাই সিদ্ধান্ত পরিবর্তন করে অ্যারন আর ফিন চলে আসে মেলিবুনের কাছে আর সেখানে এসে তাকে জিজ্ঞেস করে ওই লেকে কেন এত বেশি মানুষ মারা গেছে। কিন্তু মেলিবুন প্রথমে তাদেরকে কিছুই বলতে চায় না। তাই সে বলে মাতাল হয়ে লেকে ঘুরতে গেলে তো মানুষ মারা যাবেই। কিন্তু ফিন তখন বলে আমার ভাই মাতাল
মাতাল ছিল না, আর তাছাড়া সে অনেক ভালো সাঁতার কাটতো। তাহলে সে কেন মারা গেল? আমি দেখেছি কিছু একটা পানির নিচে আমার ভাইকে টেনে নিয়ে গেছে। আর তখন অ্যারনও সেই 3টা লাশের কথা বলে যাদেরকে সে পানির নিচে দেখেছিল, আর সেই লকেটগুলো মিলিকে দেখায়। মিলি সেগুলো দেখে স্বীকার করে যে এগুলো আসলে আমার দাদার বাবার, আর তারা 3জন ছিল আসলে এই এলাকার সাহসী 3জন কৃষক, যারা প্রিস্কট নামের প্রভাবশালী একজন লোকের বিরুদ্ধে সাহস করে প্রথমে কথা বলেছিল। প্রিস্কট অনেক টাকা পয়সাওয়ালা লোক ছিল, আর সে চাচ্ছিল এখানকার কৃষকদের জমিগুলো দখল করে একটা কৃত্রিম লেক বানাবে, যাতে করে এটা একটা পর্যটন কেন্দ্র হয়ে ওঠে, আর এখান থেকে সে অনেক টাকা ইনকাম করবে। কিন্তু আমার পূর্বপুরুষরা যখন তার বিরুদ্ধে কথা বলে, সে তাদেরকে এক এক করে এই লেকে ডুবিয়ে মেরে ফেলে। মিলি আরও বলে, বিগত 90 বছর ধরে এই এলাকার মানুষ চাচ্ছে না ওই লেকটা এখানে থাকুক, কিন্তু কিছু আইনি প্যাচের কারণে এখনো এটাকে সরানো সম্ভব হচ্ছে না। আর তাছাড়াও প্রেস্কট ফ্যামিলি চায় না লেকটা আবার আগের মতো করা হোক, কারণ যদি এখানকার সব পানি শুকিয়ে ফেলা হয় তাহলে প্রেস্কট পরিবারের অনেক অপরাধের ইতিহাস বাইরে চলে আসবে। আর সেজন্যই তারা এখন নিজেদের ল ফার্ম চালাচ্ছে। ল ফার্মের নাম শুনে অ্যারন দ্রুত ফিনকে নিয়ে তাদের গেস্ট হাউসে ফিরে আসে, কারণ এখনই তারা বাড়ি যাবে আর জেফ্রির সাথে এই বিষয়ে কথা বলবে। কিন্তু গেস্ট হাউসে এসে যখন তারা দুজন জামা কাপড় গোছাচ্ছিল, ঠিক তখনই দেখতে পাই তারা আসার আগেই জেফ্রি সেখানে এসে বসে আছে। আর তখন অ্যারন জেফ্রিকে বলে, তোমার ল ফার্মটা এই বাঁধ ভেঙে লেকটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে বাধা দিচ্ছে। আজকে এই বাঁধটা না থাকলে আমাদের ছেলে মারা যেত না। এরপর অ্যারন জেফ্রিকে সবকিছু বলে যা সে মিলির কাছ থেকে শুনেছিল, কিন্তু এই সবকিছু শুনে জেফ্রি তাদের কথা বিশ্বাস করতে চায় না। তখন অ্যারন রেগে গিয়ে বলে, তুমি শুধু তোমার ক্লায়েন্টের টাকাটাকেই চিনলে, নিজে ভালো বাড়ি ভালো গাড়িতে চড়তে পারছো বলে ক্লায়েন্ট যা বলবে সেটাই করতে হবে। তোমার ছেলের মৃত্যু নিয়ে তোমার বিন্দুমাত্র কোনো আফসোস নেই। অবশেষে জেফ্রি এটা স্বীকার করতে বাধ্য হয় যে সে নিজেও প্রেস্কট পরিবারের বংশধর, আর এটা নিয়ে সে গর্বিত, কারণ সে মনে করে প্রেস্কট পরিবার এই এলাকাটাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে। তারা সেই সময় এই কৃত্রিম লেকটাকে তৈরি করেছিল বলেই আজকে এখানে এত টুরিস্ট আসে। জেফ্রির কথা শুনে অ্যারন বুঝতে পারে আসলে পারিবারিক কানেকশনের কারণে এই লেক তাদের ছেলের জীবন কেড়ে নিয়েছে। আর সে এটাও ভয় পাচ্ছিল যে প্রেস্কট পরিবার সেই সময় যত মানুষকে মেরে এই লেকে ডুবিয়ে দিয়েছিল, যদি তারা সবাই একসাথে আসে তাহলে এবার হয়তো পুরো পরিবার সহই সবাইকে মরতে হবে। কিন্তু জেফ্রি তখনও তাদের কোনো কথাই বিশ্বাস করছিল না। সে বলছিল, তোমরা কি সব বকছো পাগলের মতো, মৃত মানুষ কিভাবে আসবে? কিন্তু অ্যারন উঠে দাঁড়িয়ে সবাইকে বলে, আমাদের এখন থেকে এখান থেকে বের হতে হবে, তা না হলে আমরা বিপদে পড়ে যাব। এটা বলে তারা বের হতে যাবে, এমন সময় বাড়ির লাইট অফ হয়ে যায়, এমনকি তাদের ফোনগুলো কাজ করা বন্ধ করে দেয়। অন্যদিকে তখন আমরা দেখতে পাই লেকের পানি নড়তে শুরু করেছে, আর পানির ভেতর থেকে কয়েকশো বছর আগের মৃত মানুষগুলো উঠে আসছে, যাদের প্রেস্কট পরিবারের লোকেরা মেরে এই লেকেই ফেলে দিয়েছিল। দেখতে দেখতেই তারা পুরো বাড়িটাকে ঘিরে ফেলে। অ্যারন আর তার পরিবারের সবাই ভয় পেয়ে বাড়ির বাইরে বের হয়ে আসে, কিন্তু তারা পালানোর কোনো জায়গা পাচ্ছিল না, কারণ চারদিক থেকে এই প্রাচীন শহরের মৃত মানুষেরা তাদেরকে ঘিরে ধরেছিল। আর সবাই মিলে জেফ্রিকে চেপে ধরে, তাকে উপরে উঠিয়ে ধীরে ধীরে লেকের পানিতে ডুবিয়ে নিচে নিয়ে যায়। অ্যারন আর ফিন কিনারায় বসে চিৎকার করে কাঁদতে থাকে, কারণ আসলে এখানে তাদের করার মতো কিছুই নেই। দুজনে অসহায়ভাবে জেফ্রিকে লেকের পানিতে ডুবে মারা যেতে দেখে। আর তখন অ্যারন বুঝতে পারে যে আসলে জ্যাকের মৃত্যুটা একটা চাল ছিল জেফ্রিকে এই লেকের কাছে আনার জন্য। আর সেদিন রাতে অ্যারন জ্যাকের লাশের ইশারাটাকেও ভুল বুঝেছিল। ফিন কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমরা যদি কাউকে এই ঘটনা বলি তাহলে তো কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। কিন্তু অ্যারন বলে, সময়ের সাথে সাথেই এই লেকের পানি শুকিয়ে আসছে, আর এমন একদিন আসবে যেদিন লেকে পানি থাকবে না, সেদিন আর কেউ সত্যিটা লুকাতে পারবে না। গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কেমন লেগেছে আপনাদের গল্পটা? এটা আসলে একটা আমেরিকান হরর স্টোরি। এই ধরনের আমেরিকান হরর স্টোরি আরও শুনতে চাইলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিনে গল্পের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।